1924 সালের শেষের দিকে পেরু সরকারের আমন্ত্রণে পেরুর উদ্দেশ্যে সমুদ্রযাত্রা শুরু করেন রবীন্দ্রনাথ। কিন্তু মাঝপথে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে বাধ্য হয়েই তাকে আর্জেন্টিনায় অবস্থানের সিদ্ধান্ত নিতে হয়। তখন কে জানতো যে এই অসুস্থতা, এই যাত্রাবিরতি রবীন্দ্রনাথকে খুঁজে দেবে তার আরাধ্য বিদেশিনীকে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের হোটেল প্লাজাতে সহযাত্রী ও সেক্রেটারি লেনার্ড নাইট এলমহার্স্টের সঙ্গে অবস্থান করেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের লেখার ভক্ত ভিক্টোরিয়া ওকাম্পো কোনোভাবেই রবীন্দ্রনাথের সাথে দেখা করার এই সুযোগ হাতছাড়া করতে চাননি। 1924 সালের নভেম্বরের শুরুতে একদিন রবীন্দ্রনাথের সাথে দেখা করতে হোটেল প্লাজাতে চলে আসেন ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়ার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পর এলমহার্স্ট তাকে রবীন্দ্রনাথের সাথে দেখা করার সুযোগ করে দেন। আদরের উপবাস বইয়ে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ভাষায় 34 বছর বয়স্ক ভিক্টোরিয়া 63 বছরের রবীন্দ্রনাথকে দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, প্রায় সঙ্গে সঙ্গেই তিনি এলেন, নীরব, সুদূর, তুলনাহীন, বিনীত। ঘরে এসে দাঁড়ালেন। আবার এও সত্যি যে ঘরে যেন তিনি নেই। ওকাম্পোর লেখা বাকি অংশটা ওপরে দিলাম। অসুস্থ রবীন্দ্রনাথকে ভিক্টোরিয়া হোটেল থেকে নিয়ে গেলেন মিরাল রিওতে। বাড়ির উত্তর দিক দিয়ে বয়ে চলেছে প্লাতা নদী। প্লাতা নদীর ধারে সে বাড়িতে রবীন্দ্রনাথ কাটিয়েছিলেন প্রায় 2 মাস। রবীন্দ্রনাথের সঙ্গে ভিক্টোরিয়ার এই সাক্ষাৎ মনে হয় প্লাতা নদীর তটে বহমান খোলা হাওয়ার মতোই ছিল। আর অন্যদিকে 1924-এর নভেম্বরে কিছুটা আকস্মিকভাবেই তরুণী ভিক্টোরিয়ার সঙ্গে সাক্ষাৎ হয় তার প্রিয়, অতি প্রিয় গুরুদেবের। এই সাক্ষাৎ কেবল দেখাশোনাতেই সীমাবদ্ধ থাকে না, ঘটে যায় সান ইসিদ্রোর একটি রমণীয় গৃহে 2 মাস একত্রে বসবাসের সুযোগও। কবির স্বাচ্ছন্দ্য ও শুশ্রূষার জন্য নিজ উদ্যোগে সমস্ত বন্দোবস্ত করেন ভিক্টোরিয়া। শ্রদ্ধা ও আদরে, যত্নে ও মমতায় এই নারী রবীন্দ্রনাথের অসুস্থ শরীরকে একটু একটু করে ভ্রমণের উপযোগী করে তোলেন। অনুষঙ্গে থাকে কবিতার অতলান্ত গভীরতা, যা দুটি অসমবয়সী মানবীকে ক্রমশ নিকটে এনে দেয়। রবীন্দ্রনাথ যেদিন মিরাল রিওতে পৌঁছান সেদিনই তিনি বিদেশি ফুল কবিতাটি লেখেন। 12ই নভেম্বরে বিদেশি ফুল লেখার পরে কবি 15ই নভেম্বরে অন্তর্হিতা, 17 তারিখে আশঙ্কা আর 21 তারিখে শেষ বসন্ত লিখলেন। এসব কবিতায় প্রেমের প্রকাশ এতটাই তীব্র ছিল যে রবীন্দ্রনাথ এলমহার্স্টকে কবিতাগুলি দেশে তার পুত্র ও পুত্রবধূদের কাছে পাঠাতে নিষেধ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথমে 7 দিন থাকার কথা ছিল আর্জেন্টিনায়। তারপর সেটা বাড়তে বাড়তে এসে দাঁড়ায় 52 দিনে। সান ইসিদ্রোর সেই বাড়ি মিরাল রিওর বারান্দায় বসে বসে রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া একসাথে নদী দেখতেন। কখনো বা বাড়ি সংলগ্ন তিপা গাছের নিচে বসে অবিশ্রান্ত আড্ডা দিতেন। রবীন্দ্রনাথ বাংলা কবিতা আবৃত্তি করে শোনাতেন ভিক্টোরিয়াকে। ভিক্টোরিয়া শোনাতেন শার্ল বোদলেয়ারের কবিতা। আবার মিরাল রিওর বাড়িতে বসে কবি ও ভিক্টোরিয়ার দীর্ঘ দীর্ঘ আলাপচারিতা চলত। কবি জানলার ধারে চেয়ারে বসে কবিতা লিখতেন। লেখা শেষ হলে ভিক্টোরিয়া সেসব শুনতে চাইতেন। রবীন্দ্রনাথ পংক্তি ধরে ধরে ইংরেজি অনুবাদ করে বুঝিয়ে বলতেন। সে অনুবাদ যে তখনই পূর্ণাঙ্গ কবিতা হয়ে উঠত এমন নয়। পরে হয়তো কবি সেটাকে নতুন ইংরেজি কবিতায় রূপান্তরিত করতেন। কখনো ভিক্টোরিয়ার মনে হতো তিনি বাংলা জানলে বড় ভালো হতো, আবার গুরুদেব স্প্যানিশ। এই ভৌগোলিক ও ভাষাগত দূরত্ব অতিক্রম করে এক বিশ্ব বরেণ্য কবি ও একজন সম্ভাবনাময় ল্যাটিন আমেরিকান গদ্যকারের মধ্যে যে সাংস্কৃতিক এমনকি রাজনৈতিক নৈকট্য গড়ে ওঠে তা কেবল ওই 2 মানুষকে নয়, বহু দশক পরেও পাঠককে ঋদ্ধ করে যায়। সে সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুর উপভোগ করেছেন প্রাণ ভরে। সুদূর সান ইসিদ্রোর সেই বাড়ির স্মৃতি রোমন্থন করেছেন শান্তিনিকেতনে বসেও।
রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ওকাম্পোকে। তিনি কেবল দুটো শব্দ লিখেছিলেন, বিজয়ার করকমলে। এই বিজয়া যে ভিক্টোরিয়া ওকাম্পোই তা বলা বাহুল্য। এই প্রসঙ্গে বলা দরকার, শান্তিনিকেতনে যে প্রিয় সঙ্গিনীর উপহার দেওয়া চেয়ারে বসে রবীন্দ্রনাথের জীবন সায়াহ্ন কেটে যায় তার প্রকৃত পরিচয় এমনকি পূরবী কাব্যগ্রন্থেও নেই, যেখানে একাধিক কবিতায় কবি তার বিদেশি ফুলে সুস্পষ্ট ইঙ্গিত রেখেছেন। বরং রয়ে গেছে বিজয়াকে পূরবীর সঙ্গে পাঠানো এক টুকরো চিঠির এই শব্দগুলিতে। My readers who will understand these poems will never know who my Bijaya is, with whom they are associated. চিঠিটি 29 অক্টোবর 1925 সালে লেখা। তিনি যে তার একটি বই ভিক্টোরিয়াকে উৎসর্গ করেছেন সেটি আর্জেন্টিনায় চিঠি লিখেও জানিয়েছিলেন। কবিগুরু আক্ষেপ করে বলেছিলেন, বইখানা তোমায় উৎসর্গ করা, যদিও এর ভিতরে কি রয়েছে তা তুমি জানতে পারবে না। ভিক্টোরিয়া ওকাম্পো কিন্তু 1925 সালের 28 ডিসেম্বরের চিঠিতে লিখেছিলেন, বইটাতে কি আছে তা জানার জন্য আমি পাগল হয়ে আছি। ভালোবাসার প্রকাশে ভিক্টোরিয়া ওকাম্পোই বা পিছিয়ে থাকবেন কেন? রবীন্দ্রনাথকে নিয়ে তিনি পুরো একটা বই লিখে ফেললেন। 1961 সালে প্রকাশিত হয় ভিক্টোরিয়া ওকাম্পোর বই টেগর অ্যান্ড লাস বারাঙ্কাস দে সান ইসদোরা, যেটা বাংলায় বলা যায় সান ইসদোর উপত্যকায় ঠাকুর বা সান ইসদোর উপত্যকায় রবীন্দ্রনাথ ঠাকুর। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। এই গান লেখার 30 বছর পরে দক্ষিণ আমেরিকার দেশে আর্জেন্টিনায় রবীন্দ্রনাথ খুঁজে পান তার সেই চেনা শারদপ্রাতে কিংবা কোনো মাধবী রাতে দেখা বিদেশিনীকে। নাম তার ভিক্টোরিয়া ওকাম্পো, যার কথা এতক্ষণ বলছিলাম। ভিক্টোরিয়া শব্দটিকে বাংলায় অনুবাদ করে রবীন্দ্রনাথ আমাদের সাথে পরিচয় করিয়ে দেন বিজয়া নামে। ভিক্টোরিয়া বা বিজয়া যাই বলি না কেন, রবীন্দ্রনাথের সাথে ছিল তার এক গভীর প্লেটোনিক প্রেমের সম্পর্ক। কিন্তু প্রেমিক রবীন্দ্রনাথের বহু প্রেমের গল্প ছাপিয়ে কেন বিজয়া এত জনপ্রিয়? বিদেশিনীর সাথে কি করে রহস্যময় প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল রবীন্দ্রনাথের তা এতক্ষণ বললাম। কিন্তু কে এই ভিক্টোরিয়া ওকাম্পো? এবার সেটা জানা যাক। ভিক্টোরিয়া ওকাম্পো একজন আর্জেন্টাইন নারীবাদী লেখিকা, একজন পুরোদস্তুর সাহিত্যিক। সুর নামের একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি। রবীন্দ্রনাথের সাথে তার পরিচয় হয় সাহিত্যের হাত ধরেই। ব্যক্তি রবীন্দ্রনাথকে চেনার আগে রবীন্দ্রনাথের সাহিত্যের সাথে পরিচয় ঘটে ভিক্টোরিয়ার। 1913-তে নোবেল পুরস্কার লাভের পরবর্তী সময় কবির নাম তখন সারা বিশ্ব চর্চিত। ইউরোপের দেশে দেশে সাহিত্য অনুরাগী মানুষজন তো বটেই, সাহিত্য থেকে দূরে থাকা নারী পুরুষও এমনকি সেই সৌম্য দর্শন সন্তোষম ভারতীয় কবির দর্শন লাভের জন্য ব্যাকুল। সেই সময় পৃথিবীর নানান ভাষায় অনুদিত হতে থাকে গীতাঞ্জলি। ভিক্টোরিয়ার হাতে এসে পড়ে গীতাঞ্জলির ইংরেজি, স্প্যানিশ ও ফরাসি অনুবাদ। এর মধ্যে আন্দ্রে জিদের ফরাসি ভাষায় করা গীতাঞ্জলির অনুবাদ ছিল ওকাম্পোর সবচেয়ে প্রিয়। গীতাঞ্জলি পড়ে রবীন্দ্রনাথের একজন ভক্ত হয়ে ওঠেন তিনি। রবীন্দ্রনাথের লেখা তাকে এতটাই ছুঁয়ে গিয়েছিল যে তিনি সেই সময় রবীন্দ্রনাথ পড়ার আনন্দ নামে একটা লেখাও লিখে ফেলেন। ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে রবীন্দ্রনাথের দেখা হয় মাত্র 2 বার। 1924 সালে আর্জেন্টিনায় দেখা হওয়ার পর আবার দেখা হয় প্যারিসে 1930 সালে। সেবার প্যারিসের বিখ্যাত পিগাল গ্যালারিতে রবীন্দ্রনাথের আঁকা ছবিগুলোর প্রদর্শনীর ব্যবস্থা করে দেন ভিক্টোরিয়া। তাদের একে অপরকে লেখা চিঠিগুলিতে দেখা যায় একজন আরেকজনকে বিভিন্ন দেশে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন। রবীন্দ্রনাথ ভিক্টোরিয়াকে বারবার শান্তিনিকেতনে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, যদিও আর্জেন্টিনা ও প্যারিস ছাড়া আর কোথাও দেখা হয়নি দুজনের। দেখা না হলে কি হবে, যোগাযোগ কিন্তু বন্ধ ছিল না।
প্রায় নিয়মিতই একজন আরেকজনকে চিঠি লিখতেন, টেলিগ্রামেও বার্তা আদান প্রদান হতো। রবীন্দ্রনাথ তার একেবারে শেষ চিঠিতে ভিক্টোরিয়া ওকাম্পোকে লিখেছিলেন, এতদিন পরে তোমার আমাকে মনে পড়ল, কি যে ভালো লাগছে। চিঠির বাকি অংশটা ওপরে দিলাম। এভাবেই তিনি ভিক্টোরিয়াকে তার শেষ সময়ের অনুভূতির কথা জানিয়েছেন। কবিগুরু যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, সেই সময়েও তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করেছেন ভিক্টোরিয়া ওকাম্পো। খোঁজ খবর নিয়েছেন কবিগুরুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সংবাদ ভিক্টোরিয়া পান তার গাড়িতে বসে রেডিওর সংবাদে। নিজের স্মৃতিকথায় ভিক্টোরিয়া লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন তার ভারতবর্ষে, খবর পেলাম পথে। স্মৃতিকথা থেকে নেওয়া বাকি অংশটা ওপরে দিলাম। মৃত্যুর 4 মাস আগে ভিক্টোরিয়াকে ভেবে লেখা রবীন্দ্রনাথের কবিতাটি তার পুত্র রথীন্দ্রনাথ পৌঁছে দিয়েছিলেন গন্তব্যে। যে কবিতাটি ছিল অনেকটা এরকম, বিদেশের ভালোবাসা দিয়ে যে প্রেয়সী পেতেছে আসন। ওপরে রইল কবিতার বাকি অংশটা। কি বলা যায় এ প্রেমকে? নিষ্কাম প্লেটনিক প্রেম। যাই বলা হোক না কেন, দূরত্ব আর বয়সের বাধা ছাপিয়ে এ প্রেম ছিল বাধাহীন, ছিল স্মৃতিময়, আর ছিল পৃথিবীর এক ঐতিহাসিক সম্পর্কের সাক্ষী। তাই ভিক্টোরিয়া বলেছেন যে সান ইসিদ্রোতে থাকার সময় আমাকে বাংলায় কয়েকটি শব্দ শিখিয়েছিলেন কবি। আমি মনে রেখেছি শুধু একটি, আর ভারতবর্ষকে কেবল সেটিই বলে যাব আমি, ভালোবাসা। প্রতিবেদনটি তোমাদের কেমন লাগলো জানালে ভালো লাগবে। মুহূর্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও। সকলে খুব ভালো থেকো।